তাইলে ভাই কি করব? এইদিকে যে লিডার ফোন করে বলতেছে ওনার সাথে দেখা করার জন্য, তাইলে কি আগে লিডারের সাথে দেখা কইরা তারপর ওসি জব্বারের সাথে আপনার ছেলের বিষয়টা নিয়ে আলোচনা করব নাকি? না আগে ওসি জব্বারের সাথে দেখা কইরা তারপর লিডারের ওইখানে যায়া লিডারের সাথে আলোচনা করব? লিডারের সাথে কিন্তু বসাটা খুব দরকার। সেক্রেটারি হওয়ার পর এখন পর্যন্ত লিডারের সাথে কিন্তু বসলাম না। এতে করে লিডার কিন্তু আবার সন্দেহ পোষণ করতে পারে যে আমি সেক্রেটারি হওয়ার পর ওনার সাথে দেখা না কইরা অথচ আপনার সাথে বৈশা ঠিকই মিটিং শুরু করে দিছি। তাই বলি কি লিডারের সাথে কিন্তু দেখা করা জরুরি, আপনিও চলেন। না না হানিফ, এখন আমার লিডারের সাথে দেখা করাটা তোমারে নিয়ে যায়া একেবারেই উচিত হইব না। এতে করে লিডার রাগ হইতে পারে। এটা তোমাদের দুইজনেরই অভ্যন্তরীণ বিষয়। তুমি একটা লিডারের সাথে আগে দেখা করো, অন্য সময় লিডারের সাথে আমার দেখা করা লাগবো। তোমার সাথে এখন কোনোভাবেই যাওয়া যাইব না। তুমি লিডারের সাথে দেখা কইরা যে সমস্ত মেয়াদ উত্তীর্ণ কমিটির কথা লিডার বলল ওই সমস্ত কমিটি নিয়েই আলোচনা করবা। আর ওইখানে মনে রাখবা যে প্রত্যেকটা কমিটিতেই যেন আমাদের একেবারে ঘরের লোকগুলো কমিটি পায়। এতে করে পরবর্তীতে যখন আমি জনতা পার্টির চেয়ার দখল করব সবার সাপোর্ট যেন আমার সঙ্গে থাকে। তা তো অবশ্যই ভাই, প্রত্যেকটা কমিটিতেই শুধু আমাদের লোকজনই বহাল থাকবে। এখানে বাইরের কোনো লোকই এলাও করব না। সে যত বড় তেগি নেতাই থাক না কেন, সেটা কোনোভাবেই সম্ভব হইব না। আগামী 6 মাসের ভিতরেই দেশের যতগুলো জেলা উপজেলার কমিটি আছে প্রত্যেকটা কমিটিতেই আমাদের নিজস্ব লোকদেরকে এই সমস্ত দায়িত্ব দিয়ে দেব। ওনারা পরবর্তীতে আমাদেরকে সাহায্য করবে। সেজন্যই তো আমার এই সেক্রেটারি পদে বসা। সেটা কি আমি জানি না? আর আমি কখন কোন পদক্ষেপ নেই সেটা তো আপনার সাথে কথা না বইলা কোনোভাবেই কোনো কিছু করব না। লিডার যতই আমাকে বলুক না কেন, লিডারের কথার চাইতে আপনার কথাই তো আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ সেইটাই, মনে রাখবা একটা কথা, সব সময় আমাদের কিন্তু মূল লক্ষ্য হচ্ছে জনতা পার্টি পুরোটা আমাদের নিয়ন্ত্রণে নেওয়া। এখান থেকে কোনোভাবে আমাদের পিছপা হওয়া যাইব না। তোমার সেক্রেটারি বানানোর মধ্য দিয়া আমরা কিন্তু অলরেডি 70% আমাদের কাজ সম্পূর্ণ করে ফেলাইছি। বাকি 30% এখন তোমার হাতে আছে। তুমি এখন কেমনে কি করতে হইব আমি সব কিছু তোমারে বইলা দিব। তুমি শুধু সেই অনুযায়ী কাজ করে যাইবা। বাকিটা আমি দেখব কে কে আমাদের বিরুদ্ধে কথা বলতে পারে আর কারে কি বইলা চুপ করানো লাগে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। তুমি নির্দ্বিধায় তোমার কাজ চালিয়ে যাবা। আমি ঠিক যেইভাবে তোমারে বইলা দিব, দেখো কি করি সামনে। আচ্ছা ভাই, ঠিক আছে, তাইলে আমি এখন উঠি। দেখি লিডারের সাথে আলোচনা কইরা তারপর বিভিন্ন জেলার থেকে যে লোকজন আইছে আমাদের ওদের সাথে কথাবার্তা বইলা তারপর কারে কোন কমিটিতে কি পদে দেওয়া যায় সেটার একটা ব্যবস্থা করতেছি। আর বগুড়ার বিষয়টা লিডারের সাথে আলোচনায় তুলব। দেখি শফিকের বিষয় নিয়ে লিডার কি বলে। শফিককে যদি ওইখানে বসাইতে পারি তাহলে আমাদের বগুড়াতে একটা শক্তভুক্ত ঘাঁটি তৈরি হইব। শফিকের সাথে শামসুর অনেক আগে থেকেই কাট সম্পর্ক, তাই শফিকরে দিয়াই শামসুরে ওই জায়গায় সাহেস্তা করতে হইব। লিডার যতই না করুক, জোর করে হইলেও শফিকরে জেল থেকে বের করার একটা প্রসেস তৈরি করতে হইব আজকেই। হ্যাঁ, তাইলে তুমি এখন
চলে যাও, সকলের সাথে মিটিং করো। আর যদি কোনো জায়গায় কোনো রকমের কোনো সমস্যা হয় তাহলে বিষয়টা আমারে সঙ্গে সঙ্গে জানাইও। আমি তোমারে দেখবনি কি করা যায়। আর উল্টা পাল্টা কোনো পদক্ষেপ নিবা না। যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে আমারে জানাইবা। আর লিডারের সাথে এমন ভাবে কথা বলবা যে লিডার যাতে কোনোভাবেই তোমাকে কোনো বিষয়ে সন্দেহ করতে না পারে। লিডারের সামনে এমন একটা ভাব নিতে হইব যে তুমি জনতা পার্টির জন্য যে কোনো সময় যে কোনো কিছু কইরা ফেলাইতে পারো। এইরকম একটা পাঠ নিয়া লিডারের সামনে সব সময় কথা বলবা, যাতে করে লিডার তোমারে একেবারে অন্ধের মতো বিশ্বাস করে। যেমন শামসুরে বিশ্বাস করছিল ওই রকম বিশ্বস্ত তোমারও অর্জন করতে হইব। ওইটা আর ভাই আপনাকে বলতে হইব না কোন জায়গায় কোন পদক্ষেপ নেওয়া লাগবো। সেটা এতদিন আপনার সাথে থাইকা ঠিকই আমি বুঝতে পারছি। আমি সব সময় সঠিক সিদ্ধান্তটাই নিব ভাই। আপনি আমারে নিয়া কোনো রকম কোনো চিন্তা করেন না। শামসুর সাথে গেম খেলতে হইলে যে কত বড় চালাক মা হতে হয় সেটা আমি হারে হারে বুঝতে পারছি। যেখানে মোল্লা হাজি সিদ্দিকদের মতো লোক শামসুর কাছে গোল খেয়ে গিয়েছে, সেখানে তো আর শামসুকে কোনোভাবে ছোট করে নেওয়ার মতো কোনো কিছু নাই। আমি সেই রকমভাবেই লিডারের সাথে আলোচনা করব। আর আপনাকে যেটা বললাম তাহলে অ্যাডভোকেটের সাথে আগে থেকেই কথা বলে রাখেন। হিয়ারিংয়ের ডেট টেট কবে দেয় সব কিছু যায় না তাই না, তারপর দেখেন কি করা যায়। কি হইল স্যার? কে ফোন করছে? কোনো জরুরি ফোন নাকি স্যার? হ্যাঁ হাসান, জরুরি তো অবশ্যই। জনতা পার্টির নতুন সেক্রেটারি হানিফ ভাই ফোন করছিল। ইমার্জেন্সি এখন ওনার সাথে ওনার চেম্বারে দেখা করতে হইব। তুমি তাড়াতাড়ি গাড়ি ঘুরাও। এখন আর মিশনে যাবো না, আগে স্যারের সাথে আলোচনা কইরা তারপর আসি। ও তাই নাকি স্যার? উনি যেহেতু বলছে ওনার সাথে তো আমাদের সর্বপ্রথম দেখা করতে হইব। তবে স্যার আপনার কিন্তু কপাল এবার 100% খুইলা গেছে। আপনার সামনে আর কেউ এখন কথা বলতে পারবো না। আপনি হচ্ছেন হানিফ স্যার এবং তোফায়েল স্যারের একেবারে কাছের লোক। ওনাদের হাতে এত বড় ক্ষমতা যাওয়া মানে আপনার ক্ষমতা আগের চাইতেও 3 গুণ বেশি বাইরে যাওয়া। এখন তো স্যার ডিপার্টমেন্টে আপনি সকলের উপর দিয়া হাত ঘুরাইবেন। আপনার সামনে তো কথা বলার মতো সেই রকম কেউই আর দাঁড়াইতে পারবো না। স্যার আমার বিষয়টা লক্ষ্য রাখেন। আমি কিন্তু সব সময় আপনার সাথেই থাকি স্যার। আরে হাসান, তা থাকলে কি হইব? স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে তো এখনো সেই সেলিম স্যারই আছে। সেলিম স্যার যতদিন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে না ততদিন কাউরেই কোনো কিছুই মন খুইলা করতে দিব না। এ ব্যাপারে নিশ্চিত থাকো। এই লোক একেবারে স্টেট কাট লোক। ওনার ডিপার্টমেন্ট সব সময় উনি কিলিং রাখার চেষ্টা করে। আর উনি থাকা অবস্থায় কোনোভাবেই কোনো দুর্নীতি বা অন্য কোনো অসৎ কাজের সাথে জড়ানো যাইব না। এই লোক যখন এই দায়িত্ব থেকে সইরা দাঁড়াইব তখন আমাদের হাতে পূর্ণ ক্ষমতা আসবে। তখন খেলাটা কিভাবে খেলতে হয় সেটা শুধু চায়া চায়া দেখবা। তুমি তো সব সময় আমার লগেই থাকবা, তোমার টেনশনের কোনো কারণ নাই হাসান। সমস্যা নাই স্যার, যেহেতু তোফায়েল স্যার এবং হানিফ স্যারের কাছে জনতা পার্টির ক্ষমতা গেছে সেহেতু ওনারা দেখবেন অচিরেই সেলিম স্যারকে জনতা পার্টি থেকে সরিয়ে ছাড়বে। কারণ সেলিম স্যার যে শামসু স্যারের সাথে এক প্যাট সেটা ওনারা খুব ভালো করে জানে।
দেখলেন না কয়েকদিন আগেই তো তোফায়েল স্যারের ছেলেরে কিভাবে গ্রেপ্তার কইরা জেলে পাঠাইলো। এই রাগ কি আপনি মনে করছেন তোফায়েল স্যার জারবো না? অবশ্যই জারবো। সময় মতো দেখবেন এই সেলিম স্যারও জনতা পার্টিতে আর টিকতে পারবে না। অচিরেই আপনার সুখের দিন চলে আসবো। সেই সময় আপনার সামনে আর কেউ দাঁড়াইয়া কথাই বলতে পারবে না। একেবারে ওসির থেকে এসপি হয়ে যাবেন। দেখা যাক হাসান, কেবলমাত্র তো ওনাদের হাতে ক্ষমতা আসলো, এখনো অনেক দিন পইরা আছে। দেখি না সামনে কি ঘটে। তবে আমারও শামসুর উপর কঠিন একটা প্রতিশোধ নেওয়ার খুবই ইচ্ছা আছে। যেই দিন সুযোগ পামু সেই দিনই শামসুরে একেবারে খায়া ফেলাই দিমু। ওই মাদারির এত বড় সাহস আমার গায়ে হাত তুলছে, এটা আমি কোনোভাবেই ভুলি নাই। শুধু একটা সুযোগের অপেক্ষায় আছি হাসান। সেই সুযোগটা আমার হাতে যেই দিন চলে আসবো সেই দিনই শামসুরে একেবারে খালাস করে দিমু। তুমি এখন একটা কাজ করো, তাড়াতাড়ি তোফায়েল স্যারের চেম্বারের দিকে রওনা দাও। ওনার সাথে ইমার্জেন্সি দেখা করতে হইব, মনে হয় গুরুত্বপূর্ণ আলোচনা আছে। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি সাই সাই কইরা টাইনা চইলা যাইতেছি। হাজি, এখন তোফায়েলের সাথে কোনো রকম আমাদের বাড়াবাড়ি করা যাইব না। এটা কোনোভাবেই ঠিক হইব না। লিডার দেখলা না কিভাবে ওদের পক্ষ নিয়েই কথা বলল। তাই এখন আমাদের সবচাইতে উচিত হইব যে তোফায়েলের সাথে মিল দিয়া থাকারই। যতদিন পর্যন্ত তোফায়েলের গোপন তথ্য আমরা বের করতে না পারবো ততদিন পর্যন্ত ওর সাথে কোনো রকমের ঝামেলায় যাওয়া যাইব না। পরিস্থিতি এখন খারাপ, তাই স্রোতের সাথে তাল মিল রাইখা আমাদেরকে রাজনীতি চালায় যাইতে হইব। লিডার তো বললই যে আমাদের জন্য ভালো কিছু ভাইবা রাখছে। দেখা যাক লিডার কি করে আমাদের আর তোফায়েলের সাথে আমাদের সর্বক্ষণিক এখন মিল দিয়া থাকতে হইব। আজি কোনো গ্যাঞ্জাম বাজানো যাইব না ওর সাথে। সেইটাই ভাই, এখন ওদের সাথে গ্যাঞ্জাম করলে নিজেদেরই লস হইব। সমস্যা নাই, আমরা ওদের সাথে মিলা জিলাই রাজনীতি কইরা যাইব। দেখা যাক সামনে তোফায়েলের প্ল্যান সম্পর্কে কোনো তথ্য বের করতে পারি কিনা। লিডারের কাছে তো আর এমনি এমনি বইলা কোনো লাভ হইব না। লিডার তো প্রমাণ ছাড়া কোনোভাবেই তোফায়েলের বিরুদ্ধে এত বড় অভিযোগ বিশ্বাসই করবে না। উল্টো আরো আমাদেরকেই হিংসার কথা বইলা দোষারোপ করব। তাই এই সমস্ত কাজ না করাই আমাদের জন্য সবচাইতে ভালো হইব। তাই তোফায়েলের সাথে মিল দিয়া থাইকা যদি কোনো তথ্য ওর বিরুদ্ধে বের করতে পারি তাহলে একেবারে ওর খেলা শেষ করে দেওয়া যাইব। ওর কি প্ল্যান সেটা আগে আমাদের জানতে হবে। আমাদের কিছু করা লাগবো না। দেখ ভাই, এমনিতেই তোফায়েল হানি পড়া ধরা পড়া যাইব। ওরা যখন এক চাটিয়া ওদের পক্ষে সব কিছু করতে যাইব তখনই দলের অন্যান্য বাকি সদস্য যারা আছে তারাই দেখবা এটা নিয়ে প্রতিবাদ কইরা বসবো। তোফায়েলের কার্যক্রম দেখলেই বোঝা যাইব যে আসলে তোফায়েল কি চাইতেছে। যদি দেখো যে সব জায়গায় ওদের নিজস্ব লোক নিয়োগ দিতেছে, তার মানে এখানে বুঝতে হইব যে ওরা অবশ্যই জনতা পার্টি কবজা করার জন্যই এই প্ল্যান সাজাইয়া হানিফকে সেক্রেটারি বানাইছে। যে রকম প্ল্যানটা আমরা করছিলাম ওরা ঠিক সেই রকম প্ল্যানই করছে। মাঝখান থেকে আমরা সাকসেস হতে পারি নাই, এইটাই আর কি। অন্যান্য প্রেসিডিয়াম সদস্যরাও তো ওকে চায় না। প্রেসিডিয়াম সদস্য ইকবাল, গফুর, মন্টু, শাকিল ওরা কেউই তো বিষয়টা কোনোভাবেই মাইনে নিতে পারতেছে না যে হানিফের মতো
এরকম জুনিয়র একটা চ্যাংরা এত বড় একটা দায়িত্বে বসতেছে, এটা তো ওরাও মাইনে নিতেছে না। তাই আমাদের এখন প্রধান কাজ হইব যে উপরে উপরে হানিফ তোফায়েলের সাথে মিলা থাইকা তলে তলে এদেরকে উস্কে দেওয়া, এমন ভাবে ওদেরকে দিয়া কাজটা করাই নিতে হইব যে যাতে কইরা আমাদের নাম এইখানে কোনোভাবেই সামনে না আসে। আমাদের উপর এমনিতেই অনেক ঝামেলা লাইগা আছে, তাই নতুন করে আর কোনো ঝামেলা লাগাইয়া প্রেসিডেন্টের কাছে দোষী সাজা যাইব না। তাই এখন যা করতে হইব সব কিছু আমাদের প্ল্যান অনুযায়ী করতে হইব। একদম সঠিক কথা বলছো হাজি। আমাদেরকে টপকাইয়া ওরা কিভাবে সেক্রেটারি পদ নিয়া জনতা পার্টি দখল করে সেটা আমি দেখা দিব না। রাজনীতিতে তোফায়েল হানিফ কতদিন ধরে আইছে, এই রাজনৈতিক পরিবারেরই সন্তান কিন্তু আমি। ওদেরকে দেখো না কিভাবে গোল খাওয়াই। তুমি শুধু মাথা গরম না কইরা আমার প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকো। আর যদি মাথা গরম করো তাহলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব হইব না। তাই শামসুর মতো মাথা গরম কইরা পদক্ষেপ না নিয়া এখন মাথা ঠান্ডা রাখো। কোন দিক দিয়া কি কইরা তোফায়েলকে নিচে টাইনা নামান লাগে সেটা আমার খুব ভালো কইরাই জানা আছে। অতএব বিষয়টা আমি দেখতেছি কি করা যায়। না না ভাই, ওই রাজনীতি আর করতে যাইব না। যে ভুল শামসুর সাথে একবার করছি সেই ভুল কি আর দ্বিতীয়বার করব নাকি? মাথা দিয়ে খেলতে হইব, সেটা আমার এখন খুব ভালো করেই শিক্ষা হয়ে গেছে। আমি আর উত্তেজিত হইয়া কোনো কাজই করব না মোল্লা ভাই, এ ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। চলেন ভাই, এবার তোফায়েলের সাথে সৌজন্য সাক্ষাৎটা কইরা আসি। সেক্রেটারি হওয়ার পর তো ওর সাথে দেখা করলাম না, ওই কিন্তু ঠিকই আমাদেরকে ধরে রাখছে যে আমরা এই বিষয়টা কোনোভাবেই মাইনা নেই নাই। মনেও করব যে আমরা হয়তো বা ওর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতেছি। তাই ওর মনের সন্দেহ ভাঙ্গাই দিয়া চলেন ওর সাথে দেখা কইরা ওর পক্ষে কিছু কথা বইলা আসি। সেইটা করা যায়, তাহলে অনেকটা প্লাস পয়েন্ট আমাদের দিকে চলে আসবো। তোফায়েলের সাথে দেখা কইরা হানিফরে অভিনন্দন জানাই আসি যে নতুন সেক্রেটারি হিসাবে ও দায়িত্ব পাওয়াতে আমরা সবাই ওরে সাদরে গ্রহণ করছি। ওর সাথে যায়া এমন একটা আচরণ করমু যে ওর মনের ভিতরে যদি আমাদেরকে নিয়া কোনো রকমের সন্দেহ থাইকা থাকে তাহলেও সেটা একেবারে ধুয়া মুছা পরিষ্কার হয়ে যাইব। চলো ওর সাথে আগে দেখা করে আসি। মনে হয় তোফায়েলের চেম্বারেই হয়তো বা হানিফ ওই জায়গায় থাকতে পারে। ওদের সাথে কথা বইলা দেখি কথার পেছে ফালাইয়াও দুই চারটা তথ্য বের করা যায় কিনা। তবে তোফায়েল কিন্তু চালাক চতুর লোক, আমাদেরকে সাবধানে ওর সাথে কথা বলতে হইব। আরে আইনাল ভাই নাকি? তা কি ব্যাপার আইনাল ভাই, হঠাৎ করে আমাদের বাড়ির উপর কি মনে কইরা? কিছু তো বললাম না যে আইতাছ। বিশেষ কোনো জরুরি দরকার আছে নাকি আইনাল ভাই? দরকার না থাকলে তো তোমার এই সময় আমাদের বাড়ির উপর আসার কোনো কথাই না। তুমি তো এখন বিশাল বড় মাপের লোক হয়ে গেছো, সরাসরি গাড়ির মালিক। ভাবা যায় চারটিখানি ব্যাপার, নিজে একজন গাড়ির মালিক হয়ে গেছো। তা বলো তো হঠাৎ কি মনে কইরা আমাগো বাড়ির উপর আইলা? আইসা সারতে পারলাম না, টিটকারি মারা শুরু হয়ে গেল তোদের। কিসের গাড়ির মালিক রে? রাব্বির থেকে গাড়িটা নিয়া বিক্রি করতে পারতেছি না বইলাই তো গাড়িটা এখনো পইরা আছে। তা না হইলে এতদিন কবে গাড়িটা বিক্রি করে দিতাম। টাকা পয়সার যে অভাবে আছি আমি, আর তুই আমারে বলতেছিস আমি গাড়ির মালিক হয়ে গেছি, তাই না? তোদের এই টিটকারি মারা কথা কোনোদিনও
যাইব না। শোন, আমি কি কারণে আইসি তোদের বাসার উপর। চাচা ফোন কইরা গতকালকে বলল যে আজকে সকালে আইসা আমি যেন চাচার সাথে দেখা করি। সেই জন্য চাচার কাছে দেখা করতে আসলাম। তা চাচা কি বাড়ির উপর আছে না বের হইয়া চলে গেছে কোনো জায়গায়? এই ব্যাপার। চাচার সাথে তাহলে দেখা করার জন্য আইসো তুমি? তা আইনাল ভাই, আইসা তো কোনো লাভ হইল না। চাচা তো সেই সকালবেলাই বের হয়ে গেছে। চাচা তো বাড়িতে নাই। মনে হয় চাচার কোনো ইমার্জেন্সি মিটিং আছে কারোর সাথে হয়তো বা। সেই জন্য তাড়াহুড়া কইরা সকালবেলায় দেখলাম বের হয়ে গেল। আর এখন বাজে 10টা। কেবল গা তুমি বাড়ির উপর আইতাছ, তাইলে চাচারে তুমি পাইবা কেমনে? তা কি কারণে হঠাৎ চাচা তোমারে ডাকলো? আমাদেরকে তো কিছু বললো না। নতুন করে কি আবার কোনো ঝামেলা টামেলা তৈরি করছো নাকি আইনাল ভাই? তোমারে দেখলেই কিন্তু আমার এখন বুকের ভিতর ধরপড় করে। আরে না, সেই রকম কোনো কিছু না। আসলে মূলত রাব্বি আইসা চাচার কাছে আমার নামে বিচার দিয়ে গেছে। সেই জন্যই চাচা হয়তো বা আমারে ডাকছে যে রাব্বির সাথে কি নিয়া ঝামেলা হয়েছে সেইটা জানার জন্য। সেই জন্য আইছিলাম চাচার সাথে দেখা কইরা বিষয়টা চাচারে একেবারে খুইলা বলার জন্য। রাব্বি আইসা গতকালকেই চাচার কাছে আমার নামে বিচার দিয়ে গেছে। বলো কি, রাব্বি আইসা তোমার নামে বিচার দিয়া যায় মানে? রাব্বি তো বড় আসামি। ওর বিচারই তো এখন পর্যন্ত কইরা সারি নাই। তা ওই আবার আইসা তোমার নামে কি বিচার দিয়া যায়? সেই দিনই বললাম শালাক ধইরা আগে এক দাবার পেদানি দেই, কিন্তু চাচার জন্যই তো কিছু করতে পারলাম না। তা রাব্বির সাথে কি হয়েছে তোমার আইনাল ভাই? বলো তো দেখি। রাব্বি আবার তোমার নামে বিচার দেওয়ার সাহস কোথা থেকে পাইলো? আর বলিস না রে গোল্লা, রাব্বির ওই গাড়িটা তো অনেক পার্টি দেখাইলাম, কেউ 4.5 লাখের উপরে দামি করে না। এখন চিন্তা করে দেখলাম যে 4.5 লাখ টাকায় যদি এই গাড়িটা বিক্রি করে দেই, তাহলে তো বাকি টাকা রাব্বিদের সারাদিন বাইরেলেও ওর কাছ থেকে একটা টাকাও বের করতে পারবো না। আমার পুরোটাই লস থাকবো। সেইটা চিন্তা কইরা যে গাড়িটা আপাতত বিক্রি না কইরা ঋণ টাকারে দিয়া দেই, যে কয়েক টাকা ওইখান থেকে আসে সেইটাই লাভ হইবনি। কিন্তু ঋণ টাকারে দেওয়ার পরেই রাব্বি আমার দোকানের উপর আইসা তো উল্টা পাল্টা কথা বলা শুরু করে দিছে। ওর অনুমতি নিয়ে নাকি গাড়ি আমাকে ঋণ টাকারে দিতে হইব। এই কথা শুনে মাথা গরম হইছে। পরে লাঠি দিয়ে দিছি দৌড়ানি, আর চাচার কাছে আইসা বিচার দিছে। হে রাব্বিক ধইরা কি তুই ইচ্ছা মতো পিটাইতে পারবি না? টাকা পয়সা যা খাওয়ার লাগে তোদেরকে আমি খাওয়াইতাছি। এ রাব্বিরে ধইরা ওঠে হাত পা আগে ভাঙ্গা দে তো দেখি। না না আইনাল ভাই, এখন আর রাব্বিক কোনো কিছুই করা যাইব না। যেহেতু বিষয়টা চাচার কাছে চলে আইছে, চাচা যেহেতু দেখতে চাইছে, চাচাই বিষয়টা দেখবনি। এখন যদি রাব্বিরে কিছু করতে যাই, তাহলে উল্টো আমাদেরকেই চোদন খাওয়া লাগবো। সমস্যা নাই, চাচা আসলে তুমি চাচার সাথে দেখা করো আগে। দেখো চাচা কি বলে, তারপর দেখা যাইবনি কি করা যায়। এখন আন্তাজেই রাব্বির গায়ে হাত তোলা কোনোভাবেই সম্ভব না। আচ্ছা ঠিক আছে রে গোল্লা, তাইলে আমি এখন চলে গেলাম। চাচা আসলে চাচার সাথে পরে দেখা কইরা বিষয়টা মিটমাট করে নিবনি। আর তোরা দোকানে যাস না কেন? প্রতি রাইতেই তো দোকানে খেলা দেখাইতাছি, অনেক লোক জমায়েত হয়, তোরা তো কেউই যাস না। যাস তাহলে মাঝে মাঝে আমার দোকানে। আসলে এইদিকে চাপে একটু বের হইতেছি কম। সমস্যা নাই, যাইমুনি সময় পাইলেই। মাস্টার হাবিব ভাই আইছেন? বসেন হাবিব ভাই। আচ্ছা বসতেছি মাস্টার।
তা কি ব্যাপার হাবিব ভাই, এতক্ষণে কে আপনি? আপনারে না বললাম যে একটু তাড়াতাড়ি আজকে পার্টি অফিসে আইসেন? আর বইল না বারে, সকালবেলা উঠা গেছিলাম সাইডে, যে ওইখানের কাজ কাম কত দূর কেমনে কি করলো ওরা সেইটা দেখার জন্য। আর ওইখানে যাইয়া ওদের সাথে আলোচনা করতে যাই আমার একটু দেরি হয়ে গেল। পথে আবার এই গাড়ি গেছে নষ্ট হইয়া, কি যে একটা ঝামেলার ভিতরে পড়ছিলাম। পরে আমি জাহাঙ্গীরের গাড়িতে রাইখাই রফিকের গাড়ি দিয়া তারপর আসলাম তোমার চেম্বারে। তা কি ব্যাপার, ওরা কি কেউ আইছিল নাকি? কারোর সাথে কোনো মিটিং করো নাই এখন পর্যন্ত? না আমি দেরি করে আইছি বইলা মিটিং আগেই শেষ করে দিছ? কাউকেই তো দেখতে পারতেছি না মাস্টার। হাবিব ভাই, মিটিং কেবলই শেষ করলাম। আপনি আসার কিছুক্ষণ আগ দিয়াই শাকপাড়ার সাইদুর ওরা আইছিল, ওদের সাথে আলোচনা কইরা সাইদুলরে একেবারে জনদরদি পার্টিতে যোগদান করাইলাম। অনেক ছেলে পেলে নিয়ে আইছিল পার্টি অফিসের সামনে। আপনার জন্য তো অনেকক্ষণ সময়ই অপেক্ষা করলাম, আপনি আসেন না, কি আর করব। পরে আমি নিজেই পরে আমাদের দলে যোগদান করাই নিলাম। সাইদুর রে তাহলে শেষমেশ জনদরদি পার্টিতে নিয়ে নিলা? তা সাইদুর রে যে জনদরদি পার্টিতে নিছ, এ বিষয়ে যে শামসুর সাথে কথা বলতে চাইছিলা, যে শামসু ওরে দলে নেয় কিনা অনুমতি নেওয়ার জন্য। পরে কি শামসুর সাথে সাইদুরের বিষয় নিয়ে কোনো কথাবার্তা কইছিলা? শামসুর সাথে কথা না বইলা কিন্তু ওরে দলে নেওয়াটা আমাদের পক্ষে কোনোভাবেই উচিত হইব না। কারণ পরে যদি কোনো অকারেন্স কইরা বসে, তখন কিন্তু শামসু সম্পূর্ণ দায়ভার আমাদের দুইজনের উপরই চাপাই দিব। তাই শামসুর সাথে কথা বইলা তারপর ওর দলে নিলে মনে হয় সব চাইতে বেশি ভালো হইতো মাস্টার। তুমি কি বলো? দূর মিয়া, আপনি কি পাগল হয়েছেন নাকি? আমি শামসুর সাথে কোনো রকমের পরামর্শ না কইরাই যে কাউরে দলে ঢুকাইব নাকি? শামসুর সাথে কালকেই এই বিষয় নিয়ে আমি কথা বলছি, সমস্যা নাই। শামসু আমারে অনুমতি দিছে ওরে দলে নেওয়ার জন্য, তবে ওদেরকে আগেই গুরুত্বপূর্ণ কোনো পদে বসাইতে সম্পূর্ণভাবে নিষেধ করছে। আগে ওদের কার্যক্রম দেখা তারপর ওদেরকে বিভিন্ন পদে দেওয়া লাগবো। বর্তমানে ওদেরকে দিয়া আমাদের ঝামেলাযুক্ত যে সমস্ত জায়গা থাকবো সেইগুলো ক্লিয়ার করে নিতে বলছে। দেখা যাক ওরে যেহেতু দলে অন্তর্গত করলাম, ওর পারফরমেন্স কেমন হয়। যদি আমাদের সাথে ভালোভাবে মিশে থাকে তাহলে পরবর্তীতে ওরে পদে দেওয়া যাইব। তাও অবশ্য শামসু ঠিকই বলছে। এই চ্যাংরার হাতে কিন্তু অনেক ছেলে পেলে আছে, ওরে দিয়া অনেক জায়গায় অনেক কাজই আমরা করাই নিতে পারবো। ওরে দলে নেওয়া একেবারে খারাপ হয় নাই। আপাতত ওরে শামসু যেইভাবে বলছে গুরুত্বপূর্ণ কোনো পদে না দিয়া ওরে দিয়া দরপাকটাও চালাইয়া যাইতে হইব। জনতা পার্টির সাথে মাঠে খেলতে হইলে এইরকম 2-4টা হেরামালা চ্যাংরা আমাদের দরকার আছে। আমরা তো আর সরাসরি মাঠে নাইমা কোনো গ্যাঞ্জাম করতে পারবো না, ছেলে পেলে দিয়াই করাই নিতে হইব। তাই ওদের মতো লোকজন এই সময় হাতে রাখাটা মোটামুটি ঠিকই আছে। তবে ওর কার্যক্রম আমাদের কিন্তু গভীরভাবে নজরদারিতে রাখতে হইব, যাতে কোনো উল্টাপাল্টা করলেই আমাদের কাছে ধরা পড়া যায়। সেই বিশেষ নজর তো ওর উপর আমাদের থাকবেই। আগেই তো আর যে কোনো চ্যাংরারে দলের ভিতরে ঢুকায়া অন্ধবিশ্বাস করা যাইব না। হয়তো আমাদের সাথে পোল্টিও নিতে পারে, সেটা ভাইবা চিন্তায় সব কাজ কাম আমাদের করে নিতে হইব। আর হাবিব ভাই, এখন কিন্তু আমাদের আরো শক্ত অবস্থান তৈরি করতে হইব। শামসু কিন্তু সাফ সাফ বইলা দিছে যে বগুড়া আমার অঞ্চল,
এইখানে জনদরদি পার্টি ছাড়া আর কোনো পার্টি যাতে মাথা ছাড়া দিয়ে না দাঁড়াইতে পারে, আর এই দায়িত্ব সম্পূর্ণভাবে আপনারা আমার উপর প্রদান করছে। তাই আমাদের দুইজনের কিন্তু এই দায়িত্ব পালন করে যাইতে হইব। তোতা থাকলে তাও তোতারে লইয়াও একটা কিছু করা যাইতো। এখন সম্পূর্ণ আপনার আমার কিন্তু সব দায়িত্ব পালন করতে হইব। তুরু মাস্টার, কি যে বলো না, এই বগুড়াতে আমাদের উপর কথা বলে এমন কোনো নেতা আছে নাকি? দেখলা না গোপুরের কি অবস্থা করলাম। এই সমস্ত গোপুর বাপ্পি দিয়া কোনো কাম হইব না। ওরা আমাদের ছেলে পেলের সামনে টিকতেই পারবো না। এই ব্যাপার নিয়ে তুমি টেনশন করো না তো। বগুড়া শহর কিভাবে আমাদের নিয়ন্ত্রণে নেওয়া লাগে সেটা আমার ভালো করেই জানা আছে। তুমি তো শুধু আমারে ফিরাই রাখলা বইলা গোপুরে কিছু বলতে পারলাম না, তাহলে তো ওই দিনই ওর উচিত শিক্ষাটা দিয়া দিতাম। আর তোতার বিষয়টা শামসুরে বলো না কেন? এই সময় তোতা আমাদের সাথে থাকলে আরো কত ভালো হইতো বিষয়টা একবার চিন্তা করে দেখছ? যত তাড়াতাড়ি সম্ভব তোতারে কিন্তু এখন আমাদের জরুরি দরকার। হাবিব ভাই, তোতার বিষয়টা আমি শামসুরেও জানাইছি। শামসু ওইটা নিয়ে কাজ করতেছে, সমস্যা নাই। শামসুর অ্যাডভোকেটের সাথে সব রকমের আলোচনা করে রাখছে। সামনের হিয়ারিংয়েই ইনশাআল্লাহ তোতার জামিন শতভাগ হয়ে যাইব। তোতারে নিয়া এখন আর চিন্তা করার কিছু নাই। শামসু যেহেতু কাজটা নিয়া আইগেইতাছে, তোতার জামিনটা যে কোনো মুহূর্তেই হয়ে যাইব। আর শোনেন হাবিব ভাই, দুই একদিনের ভিতরেই কিন্তু শামসু উত্তরবঙ্গ সফরে আসবে। তখন কিন্তু আমাদের এইদিকে সব প্রস্তুতি নিয়ে রাখতে হইব। আজকেই ফোনে আমারে বইলা দিল শামসু যত তাড়াতাড়ি সম্ভব সব কিছু গুছিয়ে নিতে। একদিনের ভিতরেই শামসু উত্তরবঙ্গ সফরে ঢুইকা পড়ব। শামসু আইতে চায়, আইতে দাও শামসুরে, সমস্যা কি? এইদিকে সব কিছু আমরা গুছাইয়া রাখবনি। শামসু আসলে পুরো উত্তরবঙ্গ একেবারে কাঁপায় ফেলাইমু। বগুড়ার লোকজন তো শামসুর আগমনের অপেক্ষায় আছে। সমস্যা নাই, শামসু আসলে সেরকম কোনো ঘটনাই ঘটবো না। আমরা তো লগে থাকবই। আসুক তাহলে শামসু, আমরা এইদিকে সব কিছু নেতাকর্মী নিয়ে গোছায়া ফেলাই দেই। বাদ বাকি যা কাজ কাম আছে আমাদের। সেইটাই বলছে শামসু। তা ওঠেন তাহলে হাবিব ভাই, গাবতলির দিকে যাইব। দেখি রানার সাথে আলোচনা করার আছে। ওরা ওই দিকে কদ্দুর কি করলো, এখন আর বৈশা থাকার বিন্দু পরিমাণ কোনো স্কোপ নাই। তাড়াতাড়ি আমাদের এইদিকে সব কিছু গোছাই নিতে হইব। শামসুরে বগুড়া জেলা যেভাবে হোক আমাদেরকে উপহার দিতে হইব। ওঠেন তাহলে হাবিব ভাই। শামসু, উত্তরবঙ্গ সফর নিয়ে তাইলে কি চিন্তা ভাবনা করলা? কবে থেকে উত্তরবঙ্গ সফরে যাইবা? ঢাকায় আসা তো আমাদের 2 দিন হয়ে গেল। এখন এইরকম সময় নষ্ট করার তো কোনো দরকার নাই শামসু। যত তাড়াতাড়ি সম্ভব দক্ষিণবঙ্গের মতো এবার আমাদের উত্তরবঙ্গটা জয় করে আসতে হইব। এরপর আরো কত জায়গা আছে, যত তাড়াতাড়ি সম্ভব একটা রাউন্ড দিয়া নেতাকর্মীদেরকে আপাতত একটা পদে বসায় রাখি। তারপর ওরাই ওদের যার যার সাইড নিজেরাই সামাল দিয়ে নিবনি। হাবিবুর ভাই, সেই বিষয়ে আলোচনা করার জন্যই তো আপনারে ডাকছি। ঢাকায় আসলেই 2-3টা কাজ আছিল তো আমার, এইগুলো শেষ করলাম। এখন আর আপাতত কোনো কাজ নাই এইদিকে। এখন সজোরে উত্তরবঙ্গ সফরে বের হইব। আগামীকালকে না গেলেও পরশুদিন ঠিকই উত্তরবঙ্গ সফর নিয়ে বের হইয়া যাইতে হইব। আমিও জানি যে এখন আমাদের সময় নষ্ট করার কোনো মানে হয় না। সেলিম ভাই যতদিন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছে, এই কয়েকদিনের ভিতরেই
পুরো মাঠটা আমাদের গুছিয়ে ফেলতে হইব, কারণ সেলিম ভাই এইখান থেকে সইরা গেলেই বিভিন্ন জনসভা করতেই আমাদেরকে প্রশাসনিক বিভিন্ন ঝামেলার ভিতরে পড়তে হইব। তাই তাড়াতাড়ি আমি কাজটা শেষ করতে চাইতেছি। হ্যাঁ সেইটাই শামসু, যত তাড়াতাড়ি সম্ভব কমিটিগুলো আগে আমরা দিয়ে ফেলি, তারপর আর এত ঝামেলা করলেও ওরা আমাদের ধারে কাছে আসতে পারবে না। জনসভা করে যদি কমিটিগুলো দিতে পারি তাহলে আমাদের দলের প্রচার এমনিতেই হয়ে যাইব। এই সেলিম ভাই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে আছে বইলেই তো প্রশাসনিক এত সাপোর্ট আমরা পাওয়া যাইতেছি। তাই সেলিম ভাই যতদিন দায়িত্বে আছে এ কয়দিনের ভিতরেই শেষ করো সব কিছু। আবার এইদিকে তোফায়েল গ্রুপ থেকে হানিফ রেনা নাকি জনতা পার্টির সেক্রেটারি বানানো হয়েছে। এই হানিফের সাথে তো আমাদের একেবারে কাট সম্পর্ক, বিশেষ করে তোমার সাথে তো আরও ওদের পড়ে না। ওরা যে কোনোভাবে চাইবো যে আমরা যেন ওই দলটা নিয়ে কোনোভাবে সফল হইতে না পারি। এ হানিফ তো একটা মাথা মোটা বুলবুল ভাই। এ হানিফ রে জনতা পার্টির সাধারণ সম্পাদক বানাইছে, এতে করে আমি বিশেষভাবে খুশি হয়েছি, কারণ ওরা যে দুর্নীতিগ্রস্ত লোক আমি জানি যে নিশ্চয়ই ওরা বড় ধরনের কোনো প্ল্যান সাজাইয়াই ওদের গ্রুপ থেকে হানিফরে সেক্রেটারি বানাইছে। আপনি বোঝেন না, তোফায়েল যেখানে সিনিয়র নেতা উপস্থিত থাকা সত্ত্বেও ওই নিজে সেক্রেটারি না হইয়া হানিফরে সেক্রেটারি বানাইছে। এখানেই তো অনেক বড় একটা ফটকা পাওয়া যায় যে ওই নিশ্চয়ই অনেক বড় একটা প্ল্যান নিয়ে এই কাজটা করছে। আর এই কাজটা করতে যাই দেখবেন জনতা পার্টির ধ্বংস ওই নিজেই ডাইকে নিয়ে আসবো। আমাদের এইখানে হাত দেওয়া লাগবে না, ওরা নিজেরাই ওদের দলকে ধ্বংস করবে। এই জনতা পার্টির বর্তমান যে নেতাকর্মীগুলো আছে এরা সকলেই তো ক্ষমতা লোভী। এরা নিজেদের ভিতরেই খাবলা খাবলি শুরু করে দিব আর কিছুদিন পরেই। যেমন ধরো তোফায়েল গ্রুপ, আবার ওইদিকে আছে মোল্লা গ্রুপ, আবার এইদিকে ইকবালের গ্রুপ। এদের ভিতরে গ্রুপের অভাব নাই। ওরা নিজেরাই ক্ষমতা নিয়া যখন একেবারে কাবলা কাবলি লাগাইব সেই সুযোগটাই আমাদের কাজে লাগাইতে হইব। এইদিকে তোফায়েল চাইব যে জনতা পার্টির নিয়ন্ত্রণ ও নিয়ে নিতে, আর মোল্লা গ্রুপও জনতা পার্টির নিয়ন্ত্রণ কোনোভাবেই ছাড়তে চাইব না। এদের ভিতরে একটা অচিরেই গ্যাঞ্জাম তৈরি হয়ে যাইব, আর আমাদের শুধু সেই গ্যাঞ্জামের অপেক্ষায় থাকতে হইব শামসু। সেখান থেকে আমাদের মূল ফায়দাটা নিতে হইব। ওইটারই তো অপেক্ষায় আছি বুলবুল ভাই। সেই জন্যই তো ওদেরকে আমি কোনো কিছুই বলতেছি না, ওদেরকে ওদের নিজেদের মতো করেই চলতে দিতেছি। তা না হলে কি আমার উপর আক্রমণ করা সত্ত্বেও ওদেরকে আমি কিছু না বইলা এইভাবে চুপচাপ বসে থাকি? ওরা ওদের মতো কাজ করতে থাক, এইদিকে আমরা আমাদের মাঠ গুছাতে থাকি। সময় মতো এরম ধাক্কা দিব একেবারে যা পচা পুষ্কুনিত পড়া যাইব, আর সেইখান থেকে ওঠার কোনো ওয়ে পাইব না। আপনি ইমার্জেন্সি নেতাকর্মীদেরকে রেডি থাকতে বলেন। উত্তরবঙ্গে যে কয়টা জেলায় আপনার লোকজন নিয়োগ দিতে চাইতেছেন সবারই একটা লিস্ট তৈরি করে আমার কাছে জমা দিয়েন, দেখে আমি কাকে কোন পদে বহাল রাখা যায়। আচ্ছা ঠিক আছে শামসু, আমি তাহলে আমার দলের অন্যান্য সদস্যদেরকে নিয়ে আজকে বিকেলেই বৈঠকে বসি, দেখি ওরা কি সিদ্ধান্ত দেয়। তারপর ওদের কাছ থেকে সিদ্ধান্ত নিয়েই পরবর্তীতে তোমার এই বিষয়টা জানাইবনি। আমি যে লিস্ট দেই সেই লিস্ট অনুযায়ী সব কয়টা তো আর আমি পাবো না, এটা আমাদের জানাই আছে। সমস্যা নাই শামসু, তুমি যেভাবে যা করলে ভালো হয় সেইটাই কইরো। আমি তাহলে আগামীকালকেই তোমার কাছে আমার এই লিস্টটা পাঠিয়ে দেবনি। এখন তাহলে আমি
সকলের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করি। আমি উঠলাম তাহলে শামসু, আর নতুন যদি কোনো আলোচনা থাকে তাহলে বিষয়টা আমারে জানায়ও। স্যার আসসালামু আলাইকুম, ডাকছিলেন আমারে স্যার? ওয়ালাইকুম সালাম। সম্রাট আইস, তোমার জন্যই আমি অপেক্ষা করতেছি সম্রাট। তোমার সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার আছে, তা দাঁড়ায় না থাইকা সম্রাট বসো। আচ্ছা ঠিক আছে স্যার, বসতেছি। সম্রাট, তোমারে যে কারণে এইখানে ডাকছি, শামসু কিন্তু আজকাল ভিতরেই উত্তরবঙ্গ সফরে বের হইব। পশ্চিমবঙ্গের মতো এবারও কিন্তু আমাদের শামসুকে ফুল প্রোটেকশন দিতে হইব, তা সেই ব্যাপারে দ্রুত তোমরা পদক্ষেপ নাও। সমস্যা নাই স্যার, শামসুরে যেভাবে আমরা চট্টগ্রাম সহ অন্যান্য জায়গায় প্রোটেকশন দিয়ে আসলাম, ঠিক সেমভাবেই উত্তরবঙ্গ সফরেও শামসুর সাথে আমরা সেই রকমভাবেই প্রোটেকশন দিয়ে আসব। তা শামসু কবে উত্তরবঙ্গ সফরে যাইতেছে সেই বিষয়ে কি কিছু জানেন আপনি? না না, এখনও সঠিকভাবে শামসু আমারে কিছু বলে নাই। আজকে বিকেলে শামসুর সাথে আমার বৈঠক আছে, হয়তোবা সেইখানেই উত্তরবঙ্গ সফর নিয়ে আলোচনা করবে যে কবে ওরা উত্তরবঙ্গ সফরে যায়। আমাদেরকে কিন্তু হাই অ্যালার্ট থাকতে হইব। শামসুর উপর যে কোনো জায়গায় যে কোনোভাবে হামলা হইতে পারে। শামসুর যাতে বিন্দু পরিমাণ কোনো ক্ষতি না হয় সেই সম্পূর্ণ দায়ভার কিন্তু আমাদের উপর। তুমি স্পেশাল ফোর্স তৈরি রাখো। শামসুর জন্য সব সময় আমরা সতর্ক থাকি স্যার। ডিবি হামিদ সহ আমি তো রয়েছি। শামসুর নিরাপত্তায় যারা থাকবে ওরা একেবারে আমাদের কাছের লোক হয়ে থাকবে। ওদেরকে কোনোভাবেই শামসুর ক্ষতি কেউ করতে দেবে না, সেই আলামত নিয়েই ওরা মাঠে থাকবে। এ ব্যাপারে স্যার আপনি নিশ্চিত থাকেন। টিভি হামিদকে নিয়ে আমি আবার নতুনভাবে আরেকটা ফোর্স তৈরি করতেছি শামসুর জন্য। যত দ্রুত সম্ভব একেবারে বিশ্বস্ত লোক যারা, তাদেরকে নিয়ে শামসুর নিরাপত্তা বাহিনী তৈরি করো। আর কাদেরকে শামসুর নিরাপত্তার দায়িত্বে পাঠাইবা সেটা যেন আগে থেকে কেউ কোনো কিছু জানতে না পারে। যেদিন যাইব সেই দিন শুধু তাদেরকে বইলা দিবা যে তোমরা শামসুর নিরাপত্তায় থাকবা। তা না হলে কিন্তু ওদেরকেও কিনা নেওয়ার ব্যবস্থা কইরা ফেলাইব। ডিপার্টমেন্টে কিন্তু ওদের লোকজনের অভাব নাই। প্ল্যান তো স্যার ওইটাই। চট্টগ্রাম যাওয়ার সময় শামসুর সাথে যেভাবে নিরাপত্তা বাহিনী পাঠাইছিলাম, এবারও ঠিক সেমভাবেই বাহিনী তৈরি করব। যারা নিরাপত্তার দায়িত্বে যাইব ওরা যাওয়ার 1 মিনিট আগেও জানতে পারবো না যে ওরাই যাচ্ছে শামসুর সাথে। এমনভাবে হামিদ আর আমি প্ল্যান সাজায় রাখছি না, কোনোভাবেই কেউ কোনো কিছুই টের পাবে না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন স্যার। আমাদের যতদিন দায়িত্বে আছি ততদিন শামসুকে এইভাবেই নিরাপত্তা দেওয়া যাইতে হইব। এইদিকে আবার জনতা পার্টির সেক্রেটারির দায়িত্ব পাইছে হানিফ। তোফায়েল যে পিছন থেকে সব কলকাঠি নাড়তেছে, এ ব্যাপারে কিন্তু আমি শতভাগ নিশ্চিত। জানি না আর কয়দিন এই স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবো, তবে যে কয়দিন আমরা দায়িত্বে থাকি না কেন সেই কয়দিন শামসুরে দিয়া পুরা মাঠটা আগে আমাদের গুছাই নিতে হইব। তুমি তাহলে এখন যাও, যেটা বললাম সেটা করো। আর শামসুর সাথে বৈঠক কইরা তারপর আমি তোমারে জানাই দিবনি কবে ওরা উত্তরবঙ্গ সফরে যাইতেছে। আচ্ছা স্যার, ঠিক আছে, তাইলে উঠলাম আমি। আসসালামু আলাইকুম।